আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই দেশে ফেরার তারিখ ঘোষণা করেছেন। বিজয় দিবস উপলক্ষে লন্ডনে এক আলোচনা সভায় তিনি বলেন, আগামী 25 ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। একই সঙ্গে নির্বাচনী পরিকল্পনা ও রাষ্ট্র পরিচালনায় বিএনপির ভাবনা তুলে ধরেন তিনি। আরও জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। প্রায় 18 বছর পর দেশে ফেরার ঘোষণা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিজয় দিবস উপলক্ষে লন্ডনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরবেন তিনি। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। একই সঙ্গে দেশে ফেরার সময় লন্ডনের বিমানবন্দরে কোনো ধরনের হট্টগোল সৃষ্টি না করার অনুরোধ জানান। এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে। সভায় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। বলেন, 2 মাস পর বহুল প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং জনগণের ভোটে সরকার গঠনে সক্ষম হবে বিএনপি। ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের সেই 71-এ যারা ষড়যন্ত্র করেছিল, 75-এ যারা ষড়যন্ত্র করেছিল, 7ই নভেম্বরে পরাজিত হয়েছিল, 81-তে যারা ষড়যন্ত্র করেছিল, 96-তে যারা ষড়যন্ত্র করেছিল, পরবর্তীতে যারা ষড়যন্ত্র করেছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। মানুষকে সাথে নিয়ে সচেতন করার মাধ্যমে সজাগ এবং সতর্ক থাকা এবং বাংলাদেশের মানুষকে সজাগ এবং সতর্ক রাখা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে। সামনের পথ অত্যন্ত কঠিন। এই কঠিন পথ পাড়ি দিতে সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা এই স্বপ্ন দেখছি, আমরা সেই স্বপ্ন দেখছি। আমি ভাই স্বপ্ন টপ্নের মধ্যে নাই, আমরা আছি পরিকল্পনার মধ্যে। আমরা পরিকল্পনা করব, আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব। স্বপ্ন দেখতে দেখতে দেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়ে গিয়েছে। স্বপ্ন দেখতে দেখতে দেশের অর্থনৈতিক অবস্থা, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের কৃষি ব্যবস্থা, দেশের রাস্তাঘাট, দেশের আইন আদালত, আইন শৃঙ্খলা সবকিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে প্রবাসীদের বিশাল ভূমিকা উল্লেখ করে তারেক রহমান বলেন, সামনে কঠিন সময়ে সবাই ঐক্যবদ্ধ থাকতে পারলেই একটি জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। পরিকল্পনা তুলে ধরেছি। আগামী নির্বাচনে বাংলাদেশ টেলিভিশন সহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে নির্বাচনী প্রচার প্রচারণায় সব প্রার্থীর প্রতি সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। সকালে ইসির জনসংযোগ বিভাগের এক চিঠিতে এ আহ্বান জানানো হয়। চিঠিতে নির্বাচনী সংলাপে অংশ নেওয়া কাউকে ব্যক্তিগত আক্রমণ না করার নির্দেশনা দেওয়া হয়। একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখার জন্য গণমাধ্যমকে নির্দেশনা দেয় ইসি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির চিকিৎসা সিঙ্গাপুরে সফল না হওয়ায় তাকে যুক্তরাজ্যে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে, এমন তথ্য জানিয়েছেন এবি পার্টির নেতা মুজিবুর রহমান মঞ্জু। মঙ্গলবার লন্ডন প্রবাসী আইনজীবী ও ব্যবসায়ী সাইফুদ্দিন খালেদ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জানান, ওসমান হাদিকে ইউকে নেওয়ার চেষ্টা চলছে। তার সেই বক্তব্যটি উদ্ধৃত করে মুজিবুর রহমান মঞ্জু নিজের ফেসবুক পোস্টে লেখেন, ওসমান হাদির বর্তমান শারীরিক অবস্থার জন্য যে ধরনের অস্ত্রোপচার প্রয়োজন তা সিঙ্গাপুরে যথাযথভাবে করা সম্ভব হচ্ছে না। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কিংবা মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এই অপারেশনের প্রয়োজনীয় ব্যবস্থাপনা নেই বলেও তিনি উল্লেখ করেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা মাকে আটক করেছে র্যাব 10। মঙ্গলবার দিনগত মধ্যরাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী জানান, মঙ্গলবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকা থেকে ফয়সালের বাবা মাকে আটক করা হয়। পরে তাদের মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। এদিকে হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করেছে র্যাব।
ফয়সালের শ্যালকের দেয়া তথ্যের ভিত্তিতে নরসিংদীর সদর থানা এলাকার একটি ডোবা থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল ও 41 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ঢাকার যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা আবেদন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট ivscbd.com এ প্রকাশিত নোটিশে বলা হয়েছে, চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে জানানো যাচ্ছে যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আজ দুপুর 2টায় বন্ধ হয়ে যাবে। নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, আজ যাদের ভিসা সাবমিশনের অ্যাপয়েন্টমেন্ট ছিল তাদের পরবর্তী তারিখে নতুন স্লট দেওয়া হবে। আবেদনকারীদের ধৈর্য ধরতে এবং ওয়েবসাইট বা হটলাইনের মাধ্যমে আপডেট চেক করতে অনুরোধ করা হয়েছে। বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা দালালদের প্রতারণা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সংকট নিরসনে যে পরিমাণ প্রচেষ্টা দরকার, এখনও তা করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আক্ষেপ প্রকাশ করে সরকার প্রধান বলেন, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের অভিযোগ, ভুয়া কাগজপত্র নিয়ে যাওয়ায় অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমশক্তি নেওয়া বন্ধ রেখেছে। সাদিয়া কানিজের রিপোর্ট। জীবিকার তাগিদে গ্রামগঞ্জ থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর বিদেশের মাটিতে বাড়ি জমান অনেকেই। তবে এ প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরেই প্রতারিত হয়ে আসছেন বিদেশগামীরা। এ অবস্থায় রাজধানীর ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত হয়। জনশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল উল্লেখ করে এই চক্রের কবল থেকে বিদেশগামীদের রক্ষা করতে সবার প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। একটা দালাল বেষ্টিত জগৎ, দালাল যে কিভাবে মানুষকে ঠকায় গ্রামে গঞ্জে প্রতি জায়গায়। যে বাচ্চারা আশা করে বসে আছে ছেলেকে কিংবা স্বামীকে বিদেশ পাঠাবে, টাকার দরকার, টাকা জোগাড় করেছে, কারো থেকে ধার করেছে কিংবা গ্রামীণ ব্যাংক থেকে ধার করেছে। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকম ভাবে যুক্ত। এক থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নেই। যা কিছু আমরা করছি উপরে উপরে করছি, এগুলো গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু উপরের ছোঁয়া, ভেতরে ঢোকা যাচ্ছে না। দালালদের থেকে বের না হওয়া পর্যন্ত কোনো কাজই ঠিকমতো হবে না জানিয়ে তিনি বলেন, পুরো জগৎটাই দালাল বেষ্টিত, সরকার এর থেকে অনেক দূরে। কাগজপত্র সব ভুয়া। ওই যে শব্দটা ম্যাজিক ওয়ার্ড যেটা উল্লেখ করলাম, ওইটাই হলো দালাল। এই দালাল থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে। সেই কাগজপত্র তার কারখানাতেই তৈরি হয়ে গেল সবকিছু। দেশের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কি কাগজ লাগবে মানিয়ে দিচ্ছি, যাকে যে কথা বলে তার থেকে টাকা আদায় করে একবার তার প্লেট পৌঁছে দিলে সে টাকা সব পেয়ে যাচ্ছে। আমাদের কপালে কি থাকবে? আমরা একটা জালিয়াত দেশ হিসেবে, জালিয়াত জাতি হিসেবে বেঁচে থাকবো? সবার দরজা একের পর এক বন্ধ করে দেবে? পৃথিবীতে তারুণ্যের অভাব রয়েছে মন্তব্য করে তিনি বলেন, অথচ বাংলাদেশে তারুণ্যের খনি। এদেরকে মাটি ভেবে ফেলে রাখা যাবে না, ব্যবহার করতে হবে। আমরা জাপানের কথা বললাম, ইতালির কথা বললাম, এখন প্রায় সব দেশ থেকে আবেদন নিবেদন। পৃথিবীতে তারুণ্যের অভাব, আর আমরা হলাম তারুণ্যের খনি। এটা আমাদের মাথায় ঢুকতেছে না। এ সময় বিদেশের মাটিতে কষ্ট করে যারা দেশে রেমিটেন্স পাঠান তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সরকার প্রধান। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। নভেম্বরে দেশে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 8.29%, যা অক্টোবরের তুলনায় একটু বেশি হলেও গত বছরের নভেম্বরের তুলনায় কম।
খাদ্য ও খাদ্য বহির্ভূত দুই খাতেই বেড়েছে মূল্যচাপ। নানা পদক্ষেপ সত্ত্বেও নিয়ন্ত্রণে আসছে না বাজার। অর্থনীতিবিদদের মতে সুধার বৃদ্ধি যথেষ্ট নয়, সরবরাহ চেইন ও বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা জরুরি। আরও জানাচ্ছেন আব্দুর রহিম, ক্যামেরায় নাজমুল হোসেন সাইমন। গত বছর নভেম্বরে দেশে মূল্যস্ফীতি ছিল 11.38%। এক বছরের ব্যবধানে চলতি বছরের নভেম্বরে এর পরিমাণ দাঁড়িয়েছে 8.29%। তবে গত অক্টোবরে এ হার ছিল 8.17%। চলতি বছর নভেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে 7.36% এবং খাদ্য বহির্ভূত খাতে 9.08%। এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কয়েক দফায় নীতি সুধার বাড়ানোর পাশাপাশি নিত্যপণ্যের শুল্ক ছাড় এবং বাজার তদারকিতে ব্যাপক পদক্ষেপ নিলেও আসছে না সুফল। উল্টো ভোক্তাদের জন্য পরিস্থিতি দিন দিন আরো অসহনীয় হয়ে উঠছে। মূল্যস্ফীতির অনেকগুলো কারণ থাকে, শুধুমাত্র অতিরিক্ত চাহিদা অর্থাৎ সংকোচনমূলক মুদ্রানীতি শুধুমাত্র এটার মাধ্যমে কিন্তু আমাদের মতো দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যায় না। অন্যান্য সব কিছুগুলোকে যদি একইভাবে না করা যায় তাহলে কিন্তু আমাদের মতো দেশে সবসময় মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা যায় না। আমাদের মতো দেশে এই ধরনের ইনস্ট্রুমেন্টগুলো অনেক বেশি দুর্বল। তার কারণ হচ্ছে মুদ্রা ক্যাশ ইন হ্যান্ড রাখা, বাসায় রেখে দেওয়া, হুন্ডি হয়ে যাওয়া, অথবা মুদ্রার অপব্যবহার বা ব্যাংক থেকে টাকা তুলে বিভিন্ন রকমের অপব্যবহার, এই সমস্ত কারণে প্রকৃতভাবে মুদ্রা সরবরাহ এবং এর ব্যবহার এটা পুরোপুরি ট্র্যাক করা যায় না এবং এগুলো নিয়ন্ত্রণও সম্ভব হয় না। বাজারের উপরে প্রভাব ফেলার কথা সেই মাত্রায় আমরা আসলে প্রভাব দেখতে পাই না। অর্থনীতিবিদরা বলছেন শুধু নীতি সুধার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়, বরং এখানে রাজস্ব নীতি, বাজার ব্যবস্থাপনা ও পণ্যের সরবরাহ চেইন শৃঙ্খলা ফেরানো গুরুত্বপূর্ণ। আজকে একটা মূল্য বাড়ছে, দুদিন পরে এটা কমলে আবার আরেকটার বাড়ছে, তাই না? অর্থাৎ এখানটায় একটা অসাধু চক্র তাদের নিজের স্বার্থে বাজারটাকে অস্থিতিশীল করে তুলে। এখন এটাকে যদি সরকার কন্ট্রোল না করতে পারে তাহলে কিন্তু মূল্যস্ফীতি কমার সম্ভাবনা খুবই কম। বাজারগুলোতে সাপ্লাই চেনের ক্ষেত্রে কিছু আইনগত পরিবর্তন করে বিনিয়োগের ঊর্ধ্বসীমা বা সাপ্লাইয়ের বাজারে মার্কেট শেয়ারের ঊর্ধ্বসীমা নির্ধারণ করে আরও যাতে নতুন সংখ্যক আমদানিকারক বা সাপ্লায়ার যুক্ত হতে পারেন সেরকম কিছু আইনি কাঠামো পরিবর্তন করে ব্যবস্থা নেওয়া দরকার। শুল্ক ছাড়ের সুফল ভোক্তার কাছে পৌঁছাতে না পারলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য অর্জনও দিনে দিনে আরও কঠিন হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। আব্দুর রহিম, RTV, ঢাকা। আজ 17 ডিসেম্বর খুলনা হানাদার মুক্ত দিবস। 1971 সালের 16 ডিসেম্বর বাঙালির বিজয় অর্জিত হলেও পাক বাহিনীর কবল থেকে খুলনা মুক্ত হয়েছিল আজ। এই দিনে শিরোমণি এলাকায় মুক্তি সেনাদের কাছে 3000 পাক বাহিনী আত্মসমর্পণ করে। তবে মুক্তিযোদ্ধাদের অভিযোগ, স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি কোনো স্মৃতিস্তম্ভ। খুলনা থেকে SM মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। 71-এর 16 ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করলেও খুলনা শত্রুমুক্ত হয়েছিল এর একদিন পর 17 ডিসেম্বর। মুক্তিবাহিনীর তুমুল আক্রমণে যশোর ক্যান্টনমেন্ট ছেড়ে 9 ডিসেম্বর নোয়াপাড়া হয়ে খুলনার দিকে আসে পাক হানাদার বাহিনী। 16 ডিসেম্বর রাতেও খুলনা কেঁপেছে ট্যাঙ্ক, কামান, বোমা ও গোলাবারুদের আঘাতে। পাক হানাদার বাহিনী এলাকার মা বোনদের ধরে নিয়ে দায়িত্ব হানি করে এবং এলাকায় কোনো জনশূন্য হয়ে পড়ে। আনছিনারা যখন এখানে দখল করার পরে প্রচুর গুলিগুলো হয়, এখানে কোনো লোকজন জনশূন্য বসতি ছিল। 17 ডিসেম্বর সার্কিট হাউস ময়দানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের পর সেখানে হাজার হাজার মানুষ প্রাণ ভরে গ্রহণ করেন স্বাধীন বাংলার মুক্ত বাতাস। কিন্তু স্বাধীনতার এত বছরেও নির্মাণ হয়নি স্মৃতিস্তম্ভ। এভাবেই আক্ষেপ করে বলছেন বীর মুক্তি যোদ্ধারা। KMC তখন ছিল না, KMC হয়েছে পরে। ওই জায়গাটা তাদের একটা ঘাঁটি ছিল, ওই জায়গায় তারা আত্মসমর্পণ করে হচ্ছে 17 ডিসেম্বর 1971 সালে। যেই সরকার আসুক না কেন এখনো পর্যন্ত এখানে সেই যে স্মৃতিটা, সেই স্মৃতিসৌধ হয়ে যাবে কথা হলো, সব ঠিক আছে,
হবে, আর হলো না। যে শহর বিজয়ের সাক্ষী, সে খুলনাতে আজও অনির্মিত শহীদদের স্মৃতির ঠিকানা। বিজয়ের ইতিহাস গড়া খুলনায় আজও প্রশ্ন, কবে নির্মিত হবে শহীদদের স্মৃতিসৌধ? লিওন আজাদ, RTV। স্বাধীনতার ৫৪ বছর পরও মুক্তিযুদ্ধের লক্ষ্য অর্জিত হয়নি বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মঈন খান বলেন, দিবসের রাজনীতি থেকে বেরিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করতে হবে। বিএনপি একটি দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চায় উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতার জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চায় বিএনপি। কম্পন ধরিয়ে দিয়েছিলেন সেই সংগ্রামী জননেতা স্বাধীনতার ৫৪ বছর পরে এসে কেন আমরা সেই দুটি যে লক্ষ্যবস্তু সেটিকে কেন এখনো খুঁজে পেয়েছি, আমরা কেন সেটি এখনো অর্জন করতে পারছি না। সুদানে সন্ত্রাসী হামলায় নিহত সেনাবাহিনীর সদস্যদের পরিচয় প্রকাশ করার পর থেকেই তাদের পরিবারে চলছে কান্নার রোল। নিহতদের মধ্যে ২ জনের বাড়ি কুড়িগ্রাম, অন্য ৪ জন রাজবাড়ী, নাটোর, কিশোরগঞ্জ, গাইবান্ধার বাসিন্দা। নিহত এসব সেনা সদস্যদের বাড়িসহ শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়েও। দ্রুত শহীদ সেনা সদস্যদের মরদেহ ফিরিয়ে আনার দাবি স্বজনদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সুলাইমান কবিরের রিপোর্ট। সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে হঠাৎ সন্ত্রাসী হামলায় প্রাণ হারান বাংলাদেশ সেনাবাহিনীর ৬ সদস্য। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শহীদ সেনা সদস্যদের নাম প্রকাশ করেছে সেনাবাহিনী। প্রাণ হারানোদের একজন কর্পোরাল মাসুদ রানার বাড়ি নাটোরের লালপুরে। আপন ৩ ভাই চাকরি করতেন বাংলাদেশ সেনাবাহিনীতে, তবে মাসুদ রানা এখন অতীত। মাত্র ৩৮ দিন আগে শান্তিরক্ষী হিসেবে আবেই অঞ্চলে যোগ দিয়েছিলেন তিনি। স্বজনদের কাছে মৃত্যুর খবর পৌঁছানোর পর থেকেই তার বাড়িতে চলছে শোকের মাতম। ভাইয়ের সাথে অনেক স্বপ্ন দেখে, ভাই আমি যুক্তি করে আমরা বিদেশ থেকে এসে বাড়ি দেবো, একটা তার সন্তান হয়েছে, তার ওয়াইফ আছে। শহীদ লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়ার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার ভগবানপুর গ্রামে। ২০১০ সালে সেনাবাহিনীতে যোগদান করা সবুজ আবেই অঞ্চলে শান্তিরক্ষা মিশনে যোগ দেন গত ৭ নভেম্বর। প্রিয় সন্তানের মৃত্যুর খবরে বৃদ্ধ মার এমন আর্তনাদ। আমি এখন পর্যন্ত আমার বিশ্বাস হয় না সে মারা গেছে। আমি কখনোই বিশ্বাস করবো না যতক্ষণ না আমি ওকে চোখে দেখবো। এই কান্না ও আহাজারি সুদানে প্রাণ হারানো সৈনিক শান্ত মণ্ডলের মা ও স্ত্রীর। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের রাজারহাটে। প্রাণ হারানোদের মধ্যে রয়েছেন একই জেলার উলিপুরের সৈনিক মমিনুল ইসলাম। তার বাড়িতেও চলছে শোকের মাতম। বউয়ের বাচ্চা পেটে ৫ মাস গর্ভের সন্তান, কিন্তু সে তো এখন মারা গেছে, কিন্তু সে তো মারা গেছে, তা এখন কিভাবে চলবে? দেশের শান্তি ও মর্যাদা রক্ষায় জাতিসংঘ মিশনে গিয়ে শহীদ হওয়া সেনা সদস্যদের আত্মত্যাগ বিশ্বব্যাপী চিরস্মরণীয় হয়ে থাকবে, এমনটাই প্রত্যাশা স্বজনদের। সুলাইমান কবির, RTV। ফুটবল ব্যালন ডিওরের পর এবার ফিফা বর্ষসেরার পুরস্কারও জিতলেন ফ্রান্সের তারকা ফুটবলার ওসমান দেমবেলে। বর্ষসেরা হওয়ার পথে তিনি পেছনে ফেলেন নিজ দেশের আরেক তারকা কিলিয়ান এমবাপ্পে ও স্পেনের লামিনে ইয়ামালকে। অপরদিকে নারী ফুটবলে টানা তৃতীয়বারের মতো বর্ষসেরা হয়েছেন স্প্যানিশ তারকা আনা বোনমাইতি। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। ব্যালন ডিওরের প্রতিচ্ছবি যেন দেখা গেল ফিফা বর্ষসেরা পুরস্কার ঘোষণার রাতে। কাতারের অনুষ্ঠানে দেখা যায় বেশিরভাগ ব্যালন ডিওর জয়ীরাই জিতেছেন ফিফা বেস্টের পুরস্কারও। দেমবেলে, বোনমাতি, দেনারুম্মারা সেরার পুরস্কার পেয়েছেন কাঙ্ক্ষিতভাবেই। ফিফা বর্ষসেরা হতে পিএসজিকে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতানো দেমবেলে পয়েন্ট পান ৫০। বিভিন্ন দেশের কোচ, অধিনায়ক ও সাংবাদিকদের ভোটে যেখানে দ্বিতীয় হয়েছেন বার্সেলোনার লামিনে ইয়ামাল এবং তৃতীয় হয়েছেন এমবাপ্পে। সেই সাথে পিএসজির লুইস এনরিকে জিতেছেন সেরা কোচের পুরস্কার।
অপরদিকে সেরা গোলরক্ষকের পুরস্কার উঠেছে দোনারুমার। দেমবেলের সাথে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে মুখ্য ভূমিকা রাখা সাবেক পিএসজি গোলরক্ষক এবং বর্তমানে ম্যান সিটির গোলবারের দায়িত্ব সামলানো দোনারুমার হাতে। অপরদিকে তৃতীয়বারের মতো নারীদের বর্ষসেরা হয়েছেন সেই স্প্যানিয়ার্ড আইতানা বনমাতি, যিনি 2025-এর ব্যালন ডিওরও জিতেছেন। আতিকুল ইসলাম শাকিল, RTV। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।